বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, দিনের যে কোনো সময় রওনা দেওয়ার আশা। ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ, ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ, দাবি রুশ প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে, নিশ্চিত করলেন পুতিন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা বাড়ছেই, যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের দেয়া প্রস্তাবে পুরোপুরি একমত নয় মস্কো, জানালো ক্রেমলিন। গাজায় সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত। ত্রাণ সহায়তা লুটের সঙ্গে জড়িতের অভিযোগ। তেল আবিবের বিরুদ্ধে প্রায় 40 হামাস সদস্যকে হত্যার দাবি। এবং ক্যারিবীয় উপকূলে আবারও সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 4, নিশ্চিত করলেন সমরমন্ত্রী হেক্সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে লন্ডন থেকে বিমানের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। সকালে দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এদিকে কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় দিনের কোনো এক সময় লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসায় যাচ্ছেন যুক্তরাজ্যে। সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলার রহমান শাশুড়ির সাথে থাকলেও লন্ডন থেকে শুক্রবার সকালে ঢাকায় এসে আবারও বেগম জিয়াকে সঙ্গে নিয়েই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টায় বিমানের BG302 ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। সকালে দেশে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ারে আসবেন বলে জানা গেছে। তবে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার দিনের কোনো এক সময় ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার। তার সফর সঙ্গী হচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ছাড়াও 17 জন। এদিকে বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর আগে দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন শুক্রবার ভোরে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ UK ডক্টরস এবং US-এর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে নেওয়া হয় CCU-তে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং বিমানবন্দর এলাকায় রয়েছেন রাইদুল শুভ, মুরসালিন হক জুনায়েদ, ফারুক ভুইয়া রবিন, মাহাদি ইসলাম ধ্রুব এবং আল আমিন তুষার। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
আমরা কিন্তু সকাল থেকেই এখানে দেখছি যে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু সর্বোচ্চভাবে জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে যেমনটা অন্যান্য বাহিনীর সদস্যদেরকে দেখছিলাম ঠিক একই সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু আবার যারা পুলিশের যেই বিশেষায়িত ব্রাঞ্চ একটি ডিটেকটিভ পুলিশের কিছু সদস্যদেরকেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানটায় দেখেছি, অর্থাৎ ডিবি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সার্বিকভাবে যে নিরাপত্তার ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং সাদা পোশাকে, বিশেষ করে যেহেতু নতুন আইন অনুযায়ী সাদা পোশাকে ওভাবে থাকতে পারবেন না, তাদেরকে তাদের নির্দিষ্ট যে অন্তত জ্যাকেট পরিধান করার ব্যাপারে কথা বলা হয়েছে এবং সেরকম জ্যাকেট পরিধেয় যারা সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি এবং এর বাইরেও আমরা বিভিন্ন সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বা অন্যান্যদের যে ব্যাপারগুলো রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক ব্যাপারগুলো খেয়াল রাখছেন এবং এই যে এভার কেয়ার হাসপাতালের কিন্তু পুরো অংশটিকে জুড়েই কিন্তু এই নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আমি যদি একটু জোবায়দা রহমানের ফ্লাইট সম্পর্কে বলি, আমরা কিছুক্ষণ আগে যখন ফ্লাইট রাডারে কিন্তু দেখছিলাম, সেখানে কিন্তু দেখছিলাম যে এর মধ্যে তাকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু ভারতের আকাশসীমায় কিন্তু প্রবেশ করেছে। এর বাইরেও আমরা এখানে যেমনটা বলছিলাম যে পুলিশ সদস্য থেকে শুরু করে যাদের অবস্থান রয়েছে তারা, এবং আমি যদি আগের তো পুরনো কিছু তথ্য দিই এবং আমরা এই এসএসএফের সদস্য যারা রয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে চলাচল করতে দেখছি, তারাও কিন্তু এখানে বেশ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী কাজ করে চলেছেন। তবে কাতার থেকে আসার কথা যে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেহেতু ত্রুটি ধরা পড়েছে সেটির ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য হাতে পাইনি এবং তবে জোবায়দা রহমানকে বহনকারী বিমান আমরা ধারণা করছি যে আর 1.5 ঘন্টার মধ্যে ঢাকায় অবতরণ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দ্রুত সময়ে কিন্তু জোবায়দা রহমান এখানে চলে আসবেন, অর্থাৎ এভার কেয়ারে চলে আসবেন। তার পরবর্তী সিদ্ধান্ত এখান থেকে আসলে গ্রহণ করা হবে এবং গতকাল আমরা এসএসএফকে কিন্তু এই যে পাশে এভার কেয়ারের পাশে থাকা একটি স্কুল রয়েছে, সেই স্কুলের মাঠে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাড থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই হেলিপ্যাড থেকে কিন্তু এসএসএফের যেই হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে তাকে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এমনটাও কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে সেটি আসলে যেই এই ভবনগুলোর যে সড়কেও তাকে আসলে নিয়ে যাওয়া হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু এখনো পুরোপুরি নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়নি। আমরা চলে যাব এভার কেয়ারের অন্য আরেক প্রান্তে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি, সেখানকার কি অবস্থা? তুষার যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি জায়গাটিতে রয়েছে। এখানে কিন্তু এখন এভার কেয়ার হসপিটালের সামনে সাধারণের প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা বা এক ধরনের কঠোরতা আরোপ করা হচ্ছে। যারা একেবারেই আসলে সাধারণ রোগী রয়েছেন তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। এর বাইরে উৎসুক জনতা বা যারা আসলে বেগম জিয়ার স্বাস্থ্য খবর নিতে আসলে সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে তাদেরকে কিন্তু আসলে একটু পাশেই থাকতে হচ্ছে। সেই আজকে আমরা যতদূর জানতে পেরেছিলাম 9:30 নাগাদ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে বহনকারী বিমানটি কিন্তু সেটি কিছুটা বিলম্ব হচ্ছে, 10টা বা 10:30টার মধ্যে আসলে তিনি ঢাকায় নামবেন এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে আসবেন ডাক্তার জোবায়দা রহমান। এরপরে কিন্তু আসলে মূলত বলা যাবে যে কয়টা নাগাদ আসলে বেগম খালেদা জিয়া ঢাকা থেকে আসলে ঢাকা ত্যাগ করবেন, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, সেটি কিন্তু তার পরের প্রক্রিয়া। অর্থাৎ তখন কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কোনভাবে, তো সড়ক পথে নাকি এখান থেকে হেলিকপ্টারে করে আসলে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন বেগম জিয়া। কারণ যে হেলিকপ্টারগুলোতে এখানে এর আগে আনা হয়েছিল পরীক্ষা করার জন্য, সেটিতে কিন্তু আসলে যে ধরনের চিকিৎসা সামগ্রী থাকা দরকার, সরঞ্জাম থাকা দরকার, সেই সাপোর্টটুকু নেই আমরা যতটুকু জানতে পেরেছি। সেই অর্থে কিন্তু আসলে সড়ক পথে যাবেন কিনা সেটি নিয়েও কিন্তু আসলে এক ধরনের দোলাচল আছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। অর্থাৎ বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যাত্রার যেই সময়টি সেটি আজকে দুপুর পেরোতে পারে, সেরকমই কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটি অন্তত নিশ্চিত হওয়া গেছে।
আমরা জানি যে গত 23 তারিখ থেকেই মূলত বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে রয়েছেন। 27 তারিখে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। অবস্থা, তার শারীরিক অবস্থার বেশ সংকটাপন্ন অবস্থা ছিল, তখন ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল। পরবর্তীতে সেটি অপরিবর্তিত থাকার ফলে এবং কিছুটা উন্নতি হয়েছে, যার ফলে গতকালকে কিন্তু যে চিকিৎসক প্যানেল রয়েছেন তারা বলেছেন যে তিনি লন্ডনে যেতে পারবেন, ততটুকু শারীরিকভাবে সক্ষমতা অর্থাৎ শারীরিক সুস্থতা হয়েছে, যার ফলে কিন্তু আসলে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু তড়িঘড়ি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম খালেদার যে চিকিৎসক প্যানেল সেটিরও সদস্য, তিনি আসছেন বাংলাদেশে। অর্থাৎ তিনি আসার পরে কথা বলবেন, দেখবেন শারীরিক অবস্থা, তিনিও আসলে পর্যবেক্ষণ করবেন এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এয়ারপোর্ট এবং তার পরবর্তী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে উড্ডয়ন শুরু হবে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু আসলে সেটি বাংলাদেশে পৌঁছেনি। সেই সম্পর্কিত তথ্য জানবো, সহকর্মী আতাউর কাউসার রয়েছেন বিমানবন্দর এলাকায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বেশ কিছু বিষয়ের উপর আসলে এখন নির্ভর করছে। তাকে অবশ্যই লন্ডনে নিয়ে যাওয়া হবে যতটুকু আমরা জানতে পেরেছি, তবে কখন নিয়ে যাওয়া হবে তা কিছু বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমে সেই বিষয়টি আগে জানিয়ে দিই। প্রথমে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেনি। সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছানোর পরে আসলে সিদ্ধান্তটা বোঝা যাবে যে কখন আবার বেগম জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার উদ্দেশ্যে এখনও কাতার থেকে ছাড়া হয়নি, অর্থাৎ এখনও সেটি কাতারেই অবস্থান করছে। সেক্ষেত্রে কাতার থেকে সেটি বাংলাদেশে আসার পরে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে ওঠানো হবে। এবং আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর 8 নম্বর হ্যাঙ্গার গেটের সামনে। এর আগে আমরা দেখেছিলাম গতবার যখন বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হয়, সে সময় বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি, তার গাড়ি এই হ্যাঙ্গার গেট দিয়েই ভেতরে প্রবেশ করেছিল এবং একেবারে সরাসরি টারমার্কে যেখানে সেই বিমানটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষারত ছিল সেই বিমানের কাছেই নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে বিমানে ওঠানোর খুব অল্প সময়ের মধ্যেই সেই বিমানটি টেক অফের পারমিশন পেয়ে যায় এবং বিমানটি টেক অফ করে। আমরা এবারও যতটুকু বুঝতে পেরেছি যে এটি একটি শিডিউলভুক্ত বিমান নয়, অর্থাৎ বিমানবন্দরের যে শিডিউল থাকে সেই শিডিউল ভুক্ত বিমান এটি নয়, এটি চার্টার্ড একটি বিমান এবং এটি একটি স্পেশাল পারপাসের বিমান, যে কারণে এটি আসলে আমরা এখনও পর্যন্ত যে অ্যাপসগুলো বা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে শিডিউলভুক্ত বিমানের তথ্য পাওয়া যায়, সেখানে আমরা এয়ার অ্যাম্বুলেন্সটির তথ্য এখনও পর্যন্ত পাচ্ছি না। যতটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে সেই বিমানটি কিছু কারিগরি ত্রুটির কারণে রাতের বেলা আসার কথা ছিল, রাতে বিমানটি আসতে পারেনি। বিমানটির এখনও কাজ চলছে, খুব অল্প সময়ের মধ্যেই সেটি কাতার থেকে রওনা দিবে। তো সেক্ষেত্রে কাতার থেকে বাংলাদেশে আসতে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। সেই সময়ের পরবর্তীতে বাংলাদেশে অবস্থানরত যে বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে এবার কেয়ার থেকে সেই বিমানে আনা হবে, অর্থাৎ বিমানে তোলা হবে, পরবর্তীতে সেই বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে। তো তার আগে আরও একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে তারেক রহমান পত্নী জুবাইদা রহমান, তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা যতটুকু ফ্লাইট ট্র্যাকারে দেখেছি যে হয়তো আগামী 2-2.5 ঘন্টার মধ্যেই তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং এখানে ল্যান্ড করার পরে এবার কেয়ারে যাবেন। তো তিনি যে ল্যান্ড করবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির কিছু কর্মী বা নেতারাও কিন্তু এয়ারপোর্টের ভিভিআইপি টার্মিনালে আছেন, সেখানকার খোঁজ খবর রাখছেন আমার আরেক সহকর্মী মোরসালিন। সেখানে যেতে চাই সেখানকার তথ্য জানতে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে কিন্তু ব্যস্ততা বেড়েছে সকালের তুলনায়। বেশ দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিমানবন্দরের যেই ভিআইপি যেই গেটটি রয়েছে, এই ভিআইপি গেটে কিন্তু সকালের তুলনায় এখন কর্মব্যস্ততা অনেকখানি বেড়েছে। বিশেষ করে এই জায়গাটির নিশ্চিদ্র নিরাপত্তা এবং যাতায়াতে নির্বিঘ্ন করার জন্য বিমান বাহিনীর পাশাপাশি এপিবিএন, আনসার, বিমানবন্দরের যে পুলিশ, সব কর্তৃপক্ষই ইতিমধ্যেই এই জায়গাটিকে
কিন্তু তারা মোটামুটি ফাঁকা করে রাখার তাদের প্রচেষ্টা শুরু করেছেন। এর মূল কারণটি হচ্ছে এই ভিআইপি গেট দিয়েই বিএনপি চেয়ারপারসনের বড় পুত্রবধূ অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন এবং এই ভিআইপি গেট দিয়ে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখান থেকে তিনি তার সাথে করে আবারও বিমানবন্দরে এসে তারা এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে তারা বাংলাদেশ ত্যাগ করবেন। সার্বিকভাবে সবশেষ যেই বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে, ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যেই বিমানটি বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি গতকাল বাংলাদেশ সময় রাত 12টার কিছুটা পরে এবং লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছুটা পরে রওনা হয়। তবে আকাশপথের যাত্রার যে চিরায়ত যেই নিয়ম যে বিষয়টি রয়ে গেছে, দেখা যায় যে বেশ কিছু সময়ই কিন্তু এই ফ্লাইটগুলো ডিলে হয় এবং সেই বিলম্বের যে বার্তাটি সেটি 8টা 35 নাগাদ বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন। এখন পর্যন্ত 1 ঘন্টা বিলম্বের খবর পাওয়া গেছে। 9টা 35-এ এই বিমানটি অবতরণ করার কথা ছিল, এটি এখন 10:30 এবং 11টার মধ্যবর্তী কোনো একটি সময়ে এসে পৌঁছাবে ঢাকায়। এবং এখন পর্যন্ত ডাক্তার জুবাইদা রহমানকে এখান থেকে গ্রহণ করার জন্য 3টি গাড়ি এখন পর্যন্ত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে। আমরা এয়ারপোর্টের অন্য প্রান্তে আমাদের সহকর্মী ফারুক ভাই রবিনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন আসলে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে দুটো বিষয় কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। সেটি হলো, একটি হলো বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের আগমন এবং অন্যটি হলো বেগম জিয়ার লন্ডনে যাওয়া। তো এই দুটি বিষয়ে যদি আপনাদেরকে জানাতে চাই, যেটি ধারণা করা হচ্ছে এখন থেকে ঘন্টা দেড়েকের মধ্যে বা কাছাকাছি সময়ের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এর মধ্যে কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য বা তাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্যের বিখ্যাত ডাক্তার রিচার্ড বিলি, যিনি বেগম জিয়ার চিকিৎসায় বাংলাদেশে এসেছেন এবং এভার কেয়ারে বেগম জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করেছেন, তিনিও কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন অপেক্ষায় রয়েছেন। তাছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদা রহমানকে যেই গাড়িবহর বহন করে নিয়ে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাবে, সেটিও কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছে। তো এখন থেকে আসলে যে দুটি বিষয় আসলে নির্ভর করছে বেগম জিয়ার ঠিক কখন নাগাদ তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি নিয়ে। একটি বিষয় হলো যে ডাক্তার জুবাইদা রহমানের বিমানবন্দরে আসা এবং অন্যটি হলো বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঠিক কখন, সেটির উপরেই কিন্তু যে নির্ভর করছে বেগম খালেদা জিয়াকে ঠিক কখন কাতারের উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে এই বছরের শুরুতেও কিন্তু বেগম জিয়াকে এক দফায় লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য। সেটি তিনি যে জানুয়ারিতে গিয়েছিলেন এবং জানুয়ারিতে যাওয়ার পরে তিনি লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় 4 মাসের মতন তিনি সেখানে চিকিৎসা নিয়েছিলেন এবং তারপর কিন্তু যে ঢাকায় ফিরে এসেছিলেন গত মে মাসে। এবং তখন কিন্তু যে তিনি কিছু সময় যেমন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু পুত্র তারেক রহমানের বাসায় থেকেও বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন। তো তারপরে কিন্তু যে গত মে মাসে বেগম জিয়া তিনি দেশে ফিরে আসেন। তবে এই সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে এবং সেখানে কিছুটা অসুস্থতা দেখা দিলে গত 23শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন আসলে যে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে গত 27শে নভেম্বর সিসিইউতে নেওয়া হয়। তো পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে যুক্তরাজ্য এবং চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম এসেছে তাদের মতামতের ভিত্তিতেই অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে
নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় এবং সেটা কিন্তু যে গতকাল বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়েছিলেন। তো আমাদের এফআর কেয়ার হাসপাতালে আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব রয়েছেন, ধ্রুবর কাছে জানার চেষ্টা করব সেখানকার খবরাখবর। ধ্রুব। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়াকে আজ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে এবং সেই যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি যেই হেলিপ্যাডটি ব্যবহার করবেন এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে তিনি যেই হেলিপ্যাডটি ব্যবহার করার কথা তার রয়েছে, সেই হেলিপ্যাডটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই হেলিপ্যাড সেই স্থান যেখান থেকে আসলে একটি হেলিকপ্টার যোগে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে। আসলে আমরা হতে পারে কেন বলছি, কারণ এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না তাকে আসলে হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে অথবা একটি বিশেষায়িত কোনো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে আমরা ধারণা করছি সেই হেলিপ্যাড যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে, কারণ এই হেলিপ্যাডটির পাশেই হচ্ছে এভার কেয়ার হাসপাতাল, যেখানে চলতি বছর অর্থাৎ 23 নভেম্বরে বেগম খালেদা জিয়া তিনি ভর্তি হয়েছেন এবং 27 তারিখ কিন্তু তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয় এবং তার অবস্থা গতকাল কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে কিন্তু আসলে আজকে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং গতকালকে তার চিকিৎসা বোর্ডের তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যিনি জানিয়েছেন যে আজকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে। তো এই হেলিপ্যাডটিতে আসলে গতকাল কিন্তু এসএসএফ এর সদস্যরা তারা কিন্তু মহড়া করেছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই তাকে এসএসএফ তাদের নিরাপত্তা বলয় এই হেলিপ্যাডটির মাধ্যমে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এভার কেয়ার হাসপাতালের পাশে থাকা একটি হেলিপ্যাড থেকে আমার কাছে থাকা সবশেষ। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়া এবং যুক্তরাজ্য থেকে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আসা এবং সার্বিক প্রস্তুতি, সার্বিক নিরাপত্তার বিষয় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবারে যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি। দীর্ঘ 4 বছর পর ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসেই ব্যস্ত সময় পার করছেন রুশ প্রেসিডেন্ট। বলেন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ও রুশ তেল ক্রয়ে বিধিনিষেধ সবই ভারতের অর্থনৈতিক প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। এ সময় যুক্তরাষ্ট্র এখনও নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কিনছে উল্লেখ করে ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে 3 বাহিনীর গার্ড অব অনার গ্রহণ করবেন পুতিন। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে দুপুরে যৌথ বিবৃতি দেবেন দুই নেতা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির নতুন ভারতীয় চ্যানেলের উদ্বোধন করবেন। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দিবেন পুতিন। এরপর শিল্প খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন পুতিন। রাতে মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্রুত S-400 ক্ষেপণাস্ত্রের বাকি ইউনিটের সরবরাহ সহ যৌথ মহড়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা। পুতিনের সফরের আগে রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সহযোগিতা দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। নাসরিন রুমি, সময় সংবাদ।
যে কোনোভাবেই হোক পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল দখলের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে জাহাজে হামলাকে কেন্দ্র করে কিয়েভ ও মস্কোর কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন অবস্থার মধ্যেও দুদেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতি টানতে দুদেশের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। গত 2 দিনে ইউক্রেনের প্রায় 150 এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। এমনকি অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি দেশটির। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় একটি মিগ-29 যুদ্ধবিমান ও একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। স্পেশাল ফোর্সগুলো রাশিয়ার দখলকৃত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। এদিকে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যে কোনোভাবে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, সামরিক বা অন্য কোনো উপায় যেভাবেই হোক দনবাস ও নোভরসিয়া মুক্ত করা হবে। রুশ গণমাধ্যম বলছে, পুতিনের এমন মন্তব্য দখল করা অঞ্চল থেকে না সরারই ইঙ্গিত। এদিকে গত 29 নভেম্বর কৃষ্ণ সাগরে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে হামলা উদ্বেগজনক উল্লেখ করে তুরস্কের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে হামলার বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য দেশটির। জ্বালানির প্রবাহ অবাধ রাখতে অবকাঠামোগুলোকে সংঘাতের বাইরে রাখার আহ্বান জানান তুরস্কের জ্বালানি মন্ত্রীও। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সহায়তা, লুট ও হামাস বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। এদিকে দক্ষিণ গাজায় সুড়ঙ্গে থাকা প্রায় 40 জন হামাস সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। এমন অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসনে সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়েলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফা শহরে মাটির নিচে সুড়ঙ্গে থাকা প্রায় অর্ধশত হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। তেল আবিব ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বহু হামাস সদস্য কয়েক মাস ধরে সুড়ঙ্গে আটকা ছিল, যাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এবং কিছু সদস্য আত্মসমর্পণ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ত্রাণ সহায়তা লুটের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলিপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে আহত হলে তাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু শাবাবের গ্রুপ পপুলার ফোর্স দীর্ঘদিন ধরে হামাস বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। গাজার মতো লেবাননেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের মাহরুনা, জাবা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদাররা। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমের কাছে দখলদারদের অভিযান ও গুলিতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে গাজায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন পরিকল্পনায় সহায়তায় ফিলিস্তিনকে $100 মিলিয়ন সাহায্য দেওয়ার ঘোষণায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চীনের এই উদারতার প্রশংসা করেন তিনি। ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি তোলা হলে মূল আয়োজক তালিকায় রাখার কথা জানালে এমন সিদ্ধান্ত নেয় দেশগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। জোহরান মামদানির গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে আদৌ গ্রেফতার করা যাবে কিনা এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
গাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গেল বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দেন শহরে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। তবে মামদানির সতর্কতা উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার কথা জানালেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে কথা জানান তিনি। মামদানির সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে জানান, নিউ ইয়র্কের নতুন মেয়র ইহুদিদের টিকে থাকার অধিকার মেনে নিলে তবেই তিনি আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এ পরোয়ানায় কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তার করার এখতিয়ার আদৌ কোনো মেয়রের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবিকভাবেই প্রায় অসম্ভব। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর পক্ষ নিয়েছেন। এতে আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। নাদিম মারজান, সময় সংবাদ। পারস্য উপসাগরে 3টি দ্বীপ ও আরাস গ্যাস ক্ষেত্রের দাবি পুনরায় তোলায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। জিসিসির সদস্যভুক্ত দেশ আমিরাতের এমন দাবি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দ্বীপগুলো ইরানের ভৌগোলিক অখণ্ডতার অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বারবার দাবি করলেই কোনো দেশের ভৌগোলিক অবস্থান বদলায় না বলেও কটাক্ষ করেন বাঘাই। এমনকি ইরানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সম্প্রতি জিসিসির সদস্যভুক্ত সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত 3টি দ্বীপ এবং আরাস গ্যাস ক্ষেত্র নিয়ে পুনরায় দাবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবু মুসা গ্রেটার ও লেসার টম দ্বীপ নিয়ে আঞ্চলিক দাবির পুনরাবৃত্তির নিন্দা জানান। দ্বীপগুলো ইরানের ভৌগোলিক অখণ্ডতার অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বলেন, বারবার দাবি করলে কোনো দেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান বদলায় না। এমন ভিত্তিহীন দাবির কড়া সমালোচনা করে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর উচিত আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখা, ইরানের রেড লাইনে হস্তক্ষেপ না করা। 12 দিনের যুদ্ধে প্রতিবেশী কিছু দেশ শত্রুপক্ষকে সমর্থন দেওয়া সত্ত্বেও ইরান সংযম দেখিয়েছে উল্লেখ করে তেহরানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে জিসিসির 46তম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে দ্বীপগুলোর দাবি নিয়ে পুনরাবৃত্তি করে সদস্যভুক্তরা। পরিষদের দাবি, ইরান 3টি দ্বীপ দখলে রেখেছে। দ্বীপগুলোর আঞ্চলিক জলসীমা, আকাশসীমা এবং অর্থনৈতিক অঞ্চল সবই আমিরাতের অন্তর্ভুক্ত। আরাস বা আল দুররা গ্যাস ক্ষেত্র পুরোপুরি কুয়েতের জলসীমায় এবং নিরপেক্ষ ওই অঞ্চলের সম্পদের মালিকানা শুধু সৌদি আরব ও কুয়েতের বলেও দাবি তোলা হয়। বিশ্লেষকরা বলছেন, জিসিসির দাবিগুলো আন্তর্জাতিক আইন ও ইতিহাসের আলোকে বৈধ নয়। এই পরিস্থিতি পারস্য উপসাগরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও শঙ্কা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় চলছিল। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে হামলাটি চালানো হয়েছে বলে জানা যায়। এদিকে পেন্টাগন জানায় নিহতদের সবাই মাদক সন্ত্রাসী। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অভিযানে এখন পর্যন্ত 80 জনের বেশি সন্দেহভাজন পাচারকারী নিহত হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্রহীন নৌযাত্রীদের লক্ষ্য করে আঘাত করা যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত হতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করছে যুক্তরাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়। ভিসার অপব্যবহার আর কঠোর অভিবাসন নীতির চাপে অন্তত 9টি বিশ্ববিদ্যালয় এই দুই দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে। আর এতে বাতিল হয়েছে প্রায় 12,000 ভিসা আবেদন। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বপ্নের দেশ যুক্তরাজ্য। তবে দেশটিতে গিয়ে ভিসার অপব্যবহার করার কারণে প্রকৃত শিক্ষার্থীদের জন্য পড়ালেখা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য দরজা অনেকটাই বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, ভিসা প্রত্যাখ্যানের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চেস্টার, উলভারহ্যাম্পটন, সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সহ অন্তত 9টি বিশ্ববিদ্যালয় নতুন করে আর এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তি করছে না। এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভিসা নীতি। নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা বাতিলের হার এখন সর্বোচ্চ 5%, কিন্তু
পাকিস্তান ও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার যথাক্রমে 18 ও 22%। গত এক বছরে 23,000-এর বেশি আবেদন বাতিল হয়েছে, তার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থী। আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বহু শিক্ষার্থী ও কর্মী ভিসাধারী যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় চাইছেন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে পড়েছে। সরকারি হিসাব বলছে 22টি প্রতিষ্ঠান নতুন মানদণ্ডে পড়ে যেতে পারে। তার প্রভাব পড়বে প্রায় 12,000 আন্তর্জাতিক শিক্ষার্থীর উপর। অক্সফোর্ড, ব্রুকস, হার্টফোর্ডশায়ার ও বিপিপি ইউনিভার্সিটিও ঝুঁকি কমাতে ভর্তি সাময়িকভাবে বন্ধ করেছে। লন্ডন মেট্রোপলিটন জানিয়েছে তাদের মোট ভিসা বাতিলের 60%ই বাংলাদেশের। তাই এই সিদ্ধান্ত। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রকৃত ছাত্রছাত্রীরা। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বছরের প্রথম তুষারপাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশ ঢেকে গেছে শুভ্র তুষারে। তুষারের পাশাপাশি তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহে নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। তুষারপাত উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। গত বছরের তুলনায় প্রায় 8 দিন পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশে এবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিউল ও গিয়ংগিদু প্রদেশে প্রতি ঘন্টায় 5 সেন্টিমিটার তুষারপাতের রেকর্ড করা হয়। এই কারণে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সিউলে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সুনচিয়ং সহ বেশ কয়েকটি এলাকায় -14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তুষারপাতের এই রোমাঞ্চকর স্নিগ্ধ অনুভূতি নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা সহ কোরিয়ান যারা আছে তারা এই প্রথম তুষারপাতটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আমরা বন্ধুরা বাইরে বের হয়েছি আজকে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য। বাইরে পরিবেশটা সাদা আবৃত্তি হয়ে আছে। বাংলাদেশে আমরা সব রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলেও তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না। তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা এদেশে তুষারপাতের দিনগুলোকে খুব উপভোগ করি। তুষার উপভোগ যেমন আনন্দের, তেমনি এর ভোগান্তিও কম নয়। আজকে কোরিয়াতে প্রথম তুষারপাত হচ্ছে। অনেক তুষার পড়ছে, দেখতে যেমন সুন্দর, এর ভোগান্তিও অনেক বেশি। সকালে স্কুলে কিভাবে যাব বুঝতে পারছি না। কোরিয়া উপদ্বীপের মধ্যাঞ্চলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 8 সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর তাপমাত্রায় কমতে থাকায় নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাসুম। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।